আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দাইস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। ভারত একটা বড় চাপে পড়ে যাচ্ছে, কারণ ভারতের প্রথম টার্গেট ছিল এদেরকে দিয়ে, যেমন ইরানে মোসাদ প্রথম দিন 13 জুন তারা একটা বড় ধামাকা করে, কি দেশের ভেতর থেকে তারা মিসাইল অ্যাটাক করে এবং এই মিসাইল অ্যাটাকের মাধ্যমে প্রথমেই তারা ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে অচল করে দেয়। এরপর 12-13 মিনিটের এক আক্রমণে 20 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মেরে ফেলে দখলদার দেশটি। তো ইসরায়েল ভারতকে এই পরামর্শটি দিয়ে গেছে তার দেশে এসে, যে তোমরা পাকিস্তানের ভেতরে থাকা রয়ের এজেন্টকে অ্যাক্টিভ করো এবং তাদের হাতে ড্রোন, মিসাইল, রকেট পৌঁছে দাও। তারা রাওয়ালপিন্ডি সেনা হেডকোয়ার্টার, ইসলামাবাদ গুরুত্বপূর্ণ জোন, রেড জোন বা ডিচক, তারা পেশোয়ার, বেলুচিস্তান, তারপর গিলগিট বেলুচিস্তান, আজাদ কাশ্মীর, লাহোর, এই প্রত্যেকটা জায়গার গুরুত্বপূর্ণ জায়গার জন্য প্রথম দিনই একটা বড় ধামাকা ঘটায় এবং এই ধামাকা সামলে নেওয়ার আগ দিয়ে তোমরা পুরো পাকিস্তানের আকাশে 1.5 থেকে 200 যুদ্ধ বিমান ঢুকিয়ে দেবে। সিরিজ তোমরা অ্যাটাক চালাবে, এখান থেকে পাকিস্তান উঠে আসতে পারবে না, ইরান পারবে। প্রশ্ন হলো, পাকিস্তান কি, আমি বাংলাদেশ থেকে যদি আমি এই তথ্য জানি, পাকিস্তান কি তথ্য জানে না? রয়ের চেয়ে তো কম যায় না আইএসআই। পাকিস্তান তার বিকল্প পথ যেটা পেয়েছে, পাকিস্তানের সাংবাদিকরা যেটা বলছে যে আজকেও পাকিস্তান বেলুচিস্তান লিবারেশন আর্মির 50টাকে ওপারে পাঠিয়ে দিয়েছে, ব্যাপক ক্র্যাকডাউন চালাচ্ছে সীমান্ত জুড়ে, যাতে করে কোনোভাবে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী সংগঠন কোনো বড় অ্যাটাক করতে না পারে। আজকেও 50টাকে খেয়ে দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং সীমান্তে আরো প্রচুর সংখ্যক পাকড়াও হয়েছে। প্রশ্ন হলো, ইসরায়েলের পরিকল্পনা নিয়ে যদি ভারত অ্যাটাক করে, ঠেকাবে কি করে পাকিস্তান? পাকিস্তানের টার্গেট হলো তারা পূর্বের মতো জেট-এনসি এবং 17 থান্ডার ব্যবহার করবে। টার্কিশ এবং চীনের ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার গুলো তারা অ্যাক্টিভ করে রেখেছে। তারা স্যাটেলাইট ইমেজ যখন, অর্থাৎ চীন তাদেরকে বা তুরস্ক যখন তাদের স্যাটেলাইট ইমেজ সরবরাহ করবে যে ভারতের বেজ থেকে যুদ্ধ বিমান ফ্লাই করেছে, তাদের প্রথম টার্গেট থাকবে যে সেই বিমানগুলোকে তারা অ্যাটাক করবে এবং আকাশের রাডার সিস্টেম, জিপিএস সিস্টেমকে তারা লক করে দিয়ে পূর্বে যে কাজটি করেছে, আকাশ ভারতের জন্য অন্ধ করে দেবে। এরপর তারা তাদের ফাইটার জেটগুলোকে ভারতের গভীরে ঢুকিয়ে দেবে। যখন ভারত পাকিস্তানে আসবে, পাকিস্তানে এসে তারা আটকে পড়বে, কারণ রাডার সিস্টেম তাদেরকে সাপোর্ট দিবে না। পূর্বে যেটা হয়েছে, তাদের যুদ্ধ বিমানগুলো পাইলটরা বুঝতে পারছিল না তারা কোথায় যাচ্ছে, কারণ তাদের জিপিএস তাদেরকে প্রতারণা করছিল, যেটা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার দিয়ে তাদেরকে লক করে তাদেরকে বিভ্রান্ত করেছিল চীন এবং তুরস্কর সিস্টেম। তো এবার তারা সেই কাজটি করবে। ভারতও জানে তারা এইভাবে এটা কাজটা করেছিল। তো ভারত এই জাল ছিন্ন করার জন্য ভারতেরও পরিকল্পনা আছে। নিঃসন্দেহে পাকিস্তানও নতুন কোনো জাল ফেলবে, পূর্বের জাল তো এবার ফেলবে না। একটা জায়গায় জাল ফেললে আপনি দ্বিতীয়বার সেখানে জাল ফেললে মাছ পাবেন না, কারণ মাছ সতর্ক হয়ে যায়, মাছ অন্য প্রান্তে চলে যায়। তো পাকিস্তান নিঃসন্দেহে আগের জালটা ফেলবে না। পাকিস্তান গতবার যেভাবে ট্যাকেল করেছে, তাদের অ্যাটাক অনুযায়ী তারা আবার জালের পরিবর্তন করবে। সেটা কি কারেন্ট জাল হবে নাকি বড় জাল হবে, সেটাও পাকিস্তান করবে। তবে পাকিস্তান যেটা বলেছে, যদি পাকিস্তানকে আক্রমণ করা হয়, পাকিস্তান যদি মনে করে যে তারা ধ্বংস হয়ে যাবে, তাহলে পুরো পৃথিবীর অর্ধেক নিয়ে তারা ধ্বংস হবে। পুরো পৃথিবীর অর্ধেক নিয়ে, তার মানে কি পরিমাণ নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে পাকিস্তান, বা যেটা থ্রেট দিয়েছে, পুরো পৃথিবীর অর্ধেক তারা নিয়ে যাবে। আসলে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর যুদ্ধটা খুব প্রয়োজন, কারণ নরেন্দ্র মোদী ভেতরে ব্যাপক চাপে আছে। ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা থেকে তাকে সরাবার জন্য চাপে রেখেছে, যেহেতু ট্রাম্পের সাথে বেয়াদবি করেছে। এখন এই মুহূর্তে পাকিস্তানের বিপরীতে একটা যুদ্ধের বিকল্প নেই। যেমন ধরেন, বাংলাদেশে
আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি টিকে থাকে একটি দলের উপর, একটি দল তাদেরকে বাঁচিয়ে রাখে, তার নাম হলো জামায়াত ইসলাম। এই দুটো দল ক্ষমতায় আসুক আর বিরোধী দলে থাকুক, তাদের সামনে একটাই সারা জীবনের ইস্যু, রাজাকার ইস্যু। ৭১ আর রাজাকার। দেখবেন ৫৪ বছরের অর্থাৎ ৯০ সালের পর থেকে আমরা যে বিষয়টি দেখলাম সবচেয়ে বেশি, আওয়ামী লীগ এসে জামাতকে সাইজ করে রাজাকার ইস্যু, ৭১ ইস্যু, রাজাকার ইস্যু, ৭১ ইস্যু। এখন আওয়ামী লীগ বিদায় নিয়ে গেছে এই একই তসবিহ জোপে। বিএনপি কোনো নতুন ন্যারেটিভ না পেয়ে, ন্যারেটিভ তো পাইতে হবে, কারণ ওরা চাঁদাবাজি করে না, পাথর চুরি করে না, ওরা মানুষকে মারে না, কাটে না, তো ওদের তো কি করতে হবে, ওরা যেই ন্যারেটিভ মানুষ দেখে নাই। আমার যারা দর্শক আছেন হয়তো কেউ ৭১ দেখছেন, কেউ দেখেনি, আমরা তো দেখিনি, আমরা তো ৭১-এর অনেক পরে জন্ম নিয়েছি। তাহলে কি করতে হবে, ওদেরকে রাজাকার বানাও। বিষয়টা বুঝতে পারছেন? তো এই দুটো দলের ভবিষ্যৎ টিকে থাকে জামাতের উপরে। জামাত আছে বলেই তারা রাজনীতি করতে পারে, তাহলে তারা রাজনীতি থাকবে না। এই যে আজকে খবর পেলাম সিলেটের পুরো পাথর চুরি করে কত হাজার কোটি টাকা বানিয়েছে একজন নেতা, অদ্ভুত লাগে। এই দেশে রাজনীতিবিদরা চোর না, আসলে চোর কারা? আমরা। কারণ আমরাই বেছে বেছে চোরদেরকে নেতা বানাবো, আমরাই এদেরকে ভোট দেব, এদের জন্য জীবন দেব, রাজপথে গুলি খাবো, অমুক নেতার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই। আমরা খুঁজে খুঁজে এই চোরদেরকে নেতা বানাই, এমপি বানাই। এরা চুরি করে, আর এরা যেহেতু হাজার হাজার কোটি টাকা চুরি করে, এরা সেখান থেকে কিছু ছিটে ফুটা ফেলে দেয়, থুতুর মতো টিস্যু যেমন ফেলে দেয়, সেগুলো কেড়ে আমরা পকেটে ঢুকাই। আমরা হলাম পাতি নেতা। আমরা এলাকা চাঁদাবাজি করতে পারবো, আমরা টেন্ডারবাজি করতে পারবো, আমরা লুটপাট করতে পারবো, একটা ব্রিজের কাজ পাবো, ওই নেতা আবার দুজনকে কাজটা ভাগ করে দিবে, তারা কামড়াকামড়ি করে গোলাগুলি করে দুজন মরে যাবে। নেতার ছেলে মেয়ে কেউ মরবে না। নেতা এমপি থাকবেন, নেতার ছেলে মেয়র হবেন, আরেকজনই হবে, নেতার পরিবার সব গুরুত্বপূর্ণ পদে থাকবে। আর নেতা কৌশলে কি করবেন, একজনকে বলবে তুই এই রাস্তার কাজ কর, আরেকজন বলবে তুই এই রাস্তার কাজ কর, এরা দুজনে কামড়াকামড়ি করবে, করে একজন মরে যাবে। নেতা খুব খুশি, একটা শয়তান শেষ, আরেকটা শয়তান তৈরি করবে। এই যে হাজার হাজার পাথর, হাজার হাজার কোটি টাকার পাথর চুরি করলো, শাস্তি কি? পদ থেকে সরিয়ে দিল। ভাই, যে ৪-৫ হাজার কোটি টাকা বানিয়েছে, তার পদের দরকার আছে? তার ১৪ গোষ্ঠী না, তার আজীবনে যত গোষ্ঠীর জন্ম হবে, তার খাওয়ার টাকার অভাব হবে। একটা ছোট্ট পদের, কোম্পানিগঞ্জের ছোট্ট পদের ব্যক্তি যদি এত টাকার মালিক হয়, রাষ্ট্রকে লুটে, তাহলে বোঝেন যারা একদম উপরে বসে আছে তারা কি পরিমাণ লুট করবে। আবার এদেরকে কে ভোট দিবেন? আপনি। সোশ্যাল মিডিয়া এদের জন্য যুদ্ধ কে করবেন? আপনি, তাই না? অনেকে যুদ্ধ করতেছেন এই চোরদের জন্য, করেন। আপনারা যারা রাজনীতি করেন, তারা তো রাজনীতি করেন পকেটের জন্য, দেশের জন্য কেউ রাজনীতি করেন না। রাজনীতিটা এত নোংরা যে এই রাজনীতির পথে যারা প্রবেশ করেন, তারা দেশকে, জনগণকে ভালোবেসে করেন না। যত বড় কথাই বলুক, যত বড় নেতাই দেশের জন্য এই করবেন, সব শালায় চুরির জন্য রাজনীতি করেন। আসেন, চলে গেছি এক জায়গা থেকে আরেক জায়গায়। অনেক দর্শক এখন আমার গালাগালি শুরু করবেন, যার দলের বিরুদ্ধে যাবে। আমি তো কোনো দলের নামই বলি নাই, চোরদের বিরুদ্ধে বলছি, সব দলেই তো চোর থাকে। তো এখন নরেন্দ্র মোদী বলেন, বিজেপি বা কংগ্রেস বলেন, যখনই কেউ মনে করে যে আমি হেরে যেতে পারি, ক্ষমতা হারাতে পারি, তখন টার্গেট করে পাকিস্তানকে। তো পাকিস্তানকে যখন এটা হিট করে বা পাকিস্তানে যদি একটা বড় বিজয় পায়, তার ক্ষমতা কনফার্ম। দেখবেন বিজেপি প্রতিটা নির্বাচনের আগ দিয়েই কাশ্মীরে একটা ইস্যু তৈরি করবে, কখনো পেহেলগাঁও, কখনো পেহলেম, এর কি বলে, আরে জম্মু কাশ্মীর, কখনো এইটা ওইটা। প্রতিটা নির্বাচনের আগেই দেখবেন বিজেপি কাশ্মীর ইস্যুতে একটা জটিলতা তৈরি করবে, করে নিজেরাই নিজেদের লোকগুলো মারবে। ধরেন একটা অ্যাটাক ঘটিয়ে, নিজেরাই নিজেদের অ্যাটাক ঘটিয়ে ২০ জন সেনাকে মেরে দুই দেশের মধ্যে একটা উত্তেজনা তৈরি করে এই নির্বাচনের টাইমটায় বাস। ভারতীয়রা মনে করে আরে আমার নরেন্দ্র মোদী পাকিস্তানের দিছে হতাইয়া, আসলে কিছু কিছুই করতে পারেনি। কিন্তু তাদের গণমাধ্যম, তাদের কয়েক শত গণমাধ্যম একযোগে বললে পাকিস্তানকে সার্জিক্যালি স্ট্রাইক করে এই করেছে, সেই করেছে, ওই করেছে। ১ মাস ২ মাস পরে শোনা যায় সব বাতাস। আসেন ইরানের খবরে, যারা বসে আছেন ইরানের জন্য। ভালো প্রশ্ন করছেন একজন। আজকে আপনাদের কমেন্ট গুলো ভালো ভালো আসছে, একটু শো করতে পারলে ভালো হতো। কমেন্ট শো করতে গেলে মনোযোগ আরেকদিকে চলে যায়। তারপরে খবর দেখি ইরান, খুররম শহর 5 শুনছেন হয়তো অনেকে।
ইরানের প্রেস টিভি সহ কয়েকটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমের ইঙ্গিত, আন্তঃমহাদেশীয় একটি ক্ষেপণাস্ত্র ইরান তৈরি করেছে। এই খোরামশহর 5 বা 5 এটি পৃথিবীতে সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের রেকর্ড ছুঁতে যাচ্ছে। পৃথিবীর এরকম 2-3টা দেশের আছে, তার মধ্যে ইরান সেই ঘরে প্রবেশ করেছে। প্রশ্ন হলো, এটা কিসের খুশির খবর? খুশির খবর কি জানেন? ইরান থেকে আমেরিকার দূরত্ব হলো প্রায় 11,000 কিলোমিটার। ইরান থেকে আমেরিকার দূরত্ব, আর খুররাম শহরের রেঞ্জ 12,000 কিলোমিটারের উপরে। যদি এইটা 2 টন ওয়ারহেড বহন করে, 2 টন ওয়ারহেড নিয়ে যদি এটা ছোটে ইরান থেকে, এটা 12,000 কিলোমিটার যেতে পারে। 12,000। আর আমেরিকা থেকে ইরানের দূরত্ব 11, তার মানে আরো 1,000 কিলোমিটার ভিতরে। ইরানের কিছু সূত্র বলছে শুধু এখানেই নয়, যদি পেলট মানে ওয়ারহেডকে কমিয়ে দেয়া হয়, ধরেন 2 টনের জায়গায় 1 টন করে দেয়া হলো, তাহলে এটা আরো বেশি গভীরে যেতে পারে, মানে আরো দূরে যেতে পারে। ইরান থেকে আমেরিকায় যেতে সময় লাগে প্রায় 14 থেকে 16 ঘন্টা ধরেন। আর এটি ঘন্টায় 20,000 কিলোমিটার অতিক্রম করবে, অর্থাৎ খুররাম শহর 5 ঘন্টায় 20,000, তাহলে দূরত্ব হলো 11। ধরলাম আমি অর্ধেক, তাহলে যে খুররাম শহর এটি যেতে সময় লাগে ঘন্টায় 20,000 যেতে পারে, তার মানে আধা ঘন্টা বা 35 মিনিট, এটা ইরান থেকে চললে 35 মিনিটের মধ্যে এটা আমেরিকার গুরুত্বপূর্ণ শহরকে লণ্ডভণ্ড করে দিতে পারবে। আর যদি অগ্রভাগে নিউক্লিয়ার ওয়ারহেড বসাতে পারে, তাতে নিউক্লিয়ার অ্যাটাক, যদি ব্যালিস্টিক বসায় ব্যালিস্টিক, যদি ক্রুজ বসায় ক্রুজ, যদি এটার অগ্রভাগে নিউক্লিয়ার সেট করে, এটা কিন্তু আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক বলছে ওরা, তো এটার সামনে যদি তারা নিউক্লিয়ার ওয়ারহেড বসিয়ে দেয়, তাহলে ইরান অনায়াসে এখন আমেরিকাকে নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে। শুধু তাই নয়, সূত্রগুলো বলছে, যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বা ইরান এখন এটা স্বীকার করছে না, ভেতর থেকে তথ্যগুলো আসছে, তারা বলছে যে ইরানের 3টি নাতাঞ্জ, ইস্পাহান, আরেকটি কি জানি, তাদের পারমাণবিক যে প্রকল্পে যে হিট করলো আমেরিকা B2 বোম্বার্স দিয়ে, বাংকার ব্লাস্টার বোমা দিয়ে, এটি তার চেয়েও ক্ষমতা সম্পন্ন। অর্থাৎ খুররাম শহর 5 মিসাইলটি সেই বাংকার ব্লাস্টার বোমার চেয়েও শক্তিশালী। 2 টন, বুঝতে পারছেন তো 2 টন কত বড় সাইজের। এই তথ্যগুলো আসার পরপরই আমেরিকার কপালে ভাঁজ পড়ে গেছে। এতদিন আমেরিকা মনে করতো আমি তো অনেক দূরে আছি, আমি মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে বা কাছাকাছি মিত্রদের ঘাঁটি থেকে ইরানে আক্রমণ করবো। ইরান তো আমার আশেপাশে কোনো ঘাঁটি নাই, ইরান কি করবে? কিন্তু ইরান খুররাম শহর 5 তৈরি করে আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে, তুমি যদি আমাকে মারো আমি তোমাকে মারতে পারি, তুমিও আমার নাগালে, তুমি আমার নাগালের বাইরে না। এখন ইরানকে হিসেবে নিতে হবে আমেরিকাকে। যদি ইরানকে হিসেবে না নেয়, ইরান কিন্তু আমেরিকা ছাড়ে নাই, মনে নেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বেজ, যেটা মার্কিন বেজ, আল উদাইদ বলে, কাতারের। প্রথমে আমরা সবাই জানলাম যে একটা ফ্রেন্ডশিপ ম্যাচ, মানে তারা আক্রমণ করে প্রতিঘাত না করে তারা একটা প্রতি উত্তর দিয়েছিল। কিন্তু পরবর্তী মার্কিন বড় বড় স্যাটেলাইট ইমেজ ধরে গণমাধ্যমগুলো বলেছে আসল কাজটা করে দিয়ে আসছে, তাদের যোগাযোগ কমিউনিকেশন সিস্টেমটাকে উড়িয়ে দিয়েছিল ইরান সেই অ্যাটাকে। সেখানে দেখা যায় ড্রোন পিকচারে অ্যাটাকের আগের ছবি আর অ্যাটাকের পরের ছবি, পরে দেখা যায় সেই জায়গাটা পুরো ধ্বংস করে ফেলেছে। অর্থাৎ যেখান থেকে আমেরিকা তার পুরো বাহিনীর সাথে কমিউনিকেশন করে, প্রত্যেকটা মধ্যপ্রাচ্যের তার বেজের সাথে কন্ট্রোল সিস্টেম যেখান থেকে, সেটাকে ধ্বংস করে দিয়ে আসছে ইরান। তার মানে ইরান ছেড়ে দেয়নি, জবাব দিয়েছে। তো সবকিছু মিলে পৃথিবী আবারও কঠিন দিকে এগিয়ে যাচ্ছে। একদিকে আমাদের নাকের ডগায় ভারত পাকিস্তান, আল্লাহ জানে যদি পারমাণবিক অ্যাটাকের ঘটনা ঘটে যায় আমরা যে কি করব আল্লাহ ভালো জানে। পাশাপাশি ভ্লাদিমির পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক, এখান থেকে শান্তি আসুক কামনা করি। অন্যদিকে ইরান ইসরায়েল উত্তেজনা আছেই,
সবকিছু মিলে পৃথিবী আবারও উলট পালট। শেষ করব একটি কথা দিয়ে, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে। কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধানরা বাণিজ্যিক যুদ্ধের জন্য পৃথিবীকে মৃত্যুপুরী বানিয়ে দিচ্ছে। মানুষের চিকিৎসার জন্য ওষুধ আবিষ্কার না করলেও তারা মানুষকে হত্যার ভয়ঙ্কর ভয়ঙ্কর বোমা তৈরি করছে। সো আমরা আমাদের মৃত্যুর কারণ তৈরি করছি। আমরা আর যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আল্লাহ হাফেজ।